আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে। এখানে আমরা জেনারেল নলেজ থেকে 15টা প্রশ্ন করব এবং ইংলিশ থেকে 10টা প্রশ্ন করব। টোটাল আমরা 25টা প্রশ্ন এখানে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন একদম এক্সাম ওরিয়েন্টেড, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যেসব প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার রিপিট হয় তেমনই প্রশ্ন যেগুলো তোমাদের এই পরীক্ষাতেও আসবে। ঠিক আছে, একদম নতুন সিলেবাস অনুযায়ী কমনযোগ্য 25টা প্রশ্ন আমরা আজকে আলোচনা করতে শুরু করেছি। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নেবো এবং তোমাদের বলে দিই এটা কিন্তু আমাদের এইভাবে কন্টিনিউ চলবে পরীক্ষা পর্যন্ত। পরীক্ষা তোমাদের সামনে যদিও, ঠিক আছে। তো গ্রুপ সি এর জন্য ইংলিশটা কিন্তু গ্রুপ সি এর জন্য ডিতে তোমাদের নেই, এটা তোমরা জানো, কিন্তু বাকি যে জিকে পোর্শনটা সেটা উভয় ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আর সঙ্গে কিন্তু তোমাদের পুলিশেরও কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন চলছে, সেই ভিডিওগুলোও দেখবে, তোমাদের অনেকটা হেল্প হবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। কোন ভারতীয় প্রথম ব্রিটিশ নাইট উপাধি ত্যাগ করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হিস্ট্রি থেকে। হিস্ট্রি তোমাদের সিলেবাসে আছে, তোমরা সকলে জানো। ঠিক আছে, যে সিলেবাসে যে টপিকগুলো আছে একদম সেই টপিক অনুযায়ী আমরা আজকে ক্লাস আলোচনা করব, যেমনটা আগেও আমরা করে এসেছি। ক্লিয়ার? তো এখানে সঠিক আনসার কী হবে? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি চিত্তরঞ্জন দাস? এখানে কোনটা হবে সঠিক আনসার? দেখো এখানে তুমি সুভাষচন্দ্র বসুকে তুমি এলিমিনেট করতে পারো, চিত্তরঞ্জন দাসটাকেও তুমি এলিমিনেট করতে পারো। এবার এখানে তোমাকে মহাত্মা গান্ধী অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজনের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে, কারণ এনারা দুজনেই কিন্তু উপাধি ত্যাগ করেছিলেন, ব্রিটিশদের দেওয়া উপাধি। তো এখানে যেহেতু বলেছে প্রথম ব্রিটিশ নাইট উপাধি ত্যাগ করেছিলেন কোন ভারতীয় প্রথম ব্রিটিশ উপাধি ত্যাগ করেছিলেন, সেখানে আমরা আনসার করব কি বলো তো? এখানে এই ক্ষেত্রে আমরা আনসার করব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে কবে এই উপাধিটা অ্যাকচুয়ালি, এই যে নাইটহুড উপাধিটা কবে দেওয়া হয়েছিল? তিনি কিন্তু উপাধিটা পেয়েছিলেন 1915-এ, ঠিক আছে, 1915-তে কিন্তু পেয়েছিলেন, বা ব্রিটিশরা তাকে দিয়েছিল। এবং তারপরে তিনি 1919-এ এই উপাধিটা ত্যাগ করছেন। কেন? কারণ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি এই উপাধিটা ত্যাগ করেছিলেন। সেই সঙ্গে আমরা এখানে যে মহাত্মা গান্ধী আছে, মহাত্মা গান্ধীর কথাটাও মাথায় রাখবো। মহাত্মা গান্ধীও কিন্তু ব্রিটিশদের দেওয়া উপাধি ত্যাগ করেছিলেন, কাইজারি হিন্দ। ঠিক আছে, তিনিও কিন্তু এই 1919-এ ত্যাগ করেছিলেন। তো 1915-তে দেওয়া হয়েছিল, 1919-এ তিনি ফিরিয়ে দেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন সেই সময় ভাইসরয়কে। কথাটা মানে একটা উক্তি আছে যে যেটা সেটা আমি একটুখানি লিখে দিচ্ছি। এরকম ছিল, যে সম্মান অপমানের অপমানের পাশে দাঁড়ায়, ঠিক আছে, যে সম্মান অপমানের পাশে দাঁড়ায় সেই সম্মান আমি গ্রহণ করতে পারি না, সেই সম্মান আমি গ্রহণ করতে পারি না। এই কথাটা কে বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি গ্রহণ করতে পারি না। তিনি একটি চিঠি লিখেছিলেন সেই সময়কার ভাইসরয়কে, লিখে তিনি এই কথাটা বলেছিলেন। সেই সময় ভাইসরয় কে ছিল? খুবই ইম্পর্টেন্ট এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময়, অর্থাৎ 1919-এ ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিল সেই সময়কার, ভাইসরয়ের নামটা একটু মনে রাখতে হবে। সেই সময় ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড, ঠিক আছে, চেমসফোর্ড, লর্ড চেমসফোর্ড। এর সময়কালটা কত ছিল? এই সময়কালটা ছিল 1916 থেকে 1921, এই পিরিয়ডের মধ্যে তিনি ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর পরবর্তীতে আমাদের মহাত্মা গান্ধী, তিনিও কিন্তু কাইজার হিন্দে ত্যাগ করেছিলেন 1919-এ। তারপরে এখান থেকে লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে, তারা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীকেও ব্রিটিশরা একটা উপাধি দিয়েছিল। কি বলো তো? উপাধিটা হচ্ছে রায় বাহাদুর। রায় বাহাদুর, রায় বাহাদুর। এটা কার উপাধি ছিল? এটা উপাধি ছিল লালা লাজপত রায়ের, ঠিক আছে, লালা লাজপত রায়। তিনিও কিন্তু এই উপাধিটা ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। তো এই তথ্যগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর সঙ্গে এখান থেকে আরেকটা কথা বলি, চিত্তরঞ্জন দাসের একটা বিখ্যাত উক্তি আছে, উক্তিটা তোমাকে একটু বলে দিই। তোমরা এটা শুনেছো, আমি আর লিখছি না, তোমরা সকলেই জানো যে স্বরাজ শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ না। এই উক্তিটা কার? এই বিখ্যাত উক্তিটা কিন্তু চিত্তরঞ্জন দাসের, এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। ওকে, আর এই চিত্তরঞ্জন দাস থেকে আরও একটা প্রশ্ন হয় যে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন তিনি, ঠিক আছে, কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন। তখন যদি কে মানে প্রথম বাঙালি মেয়র কে হবে?
তখন কিন্তু এনার নামটা আমাকে বলতে হবে বা তোমাদেরকে বলতে হবে চিত্তরঞ্জন দাস। এটা কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, এইগুলো তোমাকে জেনে রাখতে হবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এবার আমরা যাব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় বা বেতার তরঙ্গ আমরা এটাকে বলে থাকি অনেক সময়। ভূগোলের থেকে একটা প্রশ্ন, বা এটা আমরা যে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস আছে আমাদের সিলেবাসে সেখানে তার মধ্যেও রাখতে পারি। এখানে কী হবে সঠিক অ্যান্সার? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এটা দেখো আমাদের একদম প্রথমে মানে উপরের স্তর এটা এটা 1 2, তারপরে আসে স্ট্র্যাটোস্ফিয়ার 2, তারপরে আসে মেসোস্ফিয়ার এবং তারপরে আসে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার পরপরই আসে, এবং 5-এ আর একটা আসে কী বলো তো, 5-এ আসে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এক্সোস্ফিয়ার এটা 5-এ। তো এই মোটামুটি 5টা আমাদের লেয়ার পড়তে হয়, বায়ুমণ্ডলে 5টা লেয়ার এইভাবে পরপর থাকে। তো এই প্রত্যেকটা লেয়ারের কিন্তু ইম্পর্টেন্স আছে, প্রত্যেকটা লেয়ারের কিছু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেখান থেকে প্রশ্ন আসে। যেমন এখানে আমাদেরকে বলেছে রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়, তখন আমরা আনসার করবো এই রেডিও তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়, না এটা হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের রেডার তরঙ্গ বা রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ঠিক তেমনই একটা প্রশ্ন হয় যে এই যে ট্রোপোস্ফিয়ার, একে বলা হয় কী বলো তো, একে বলা হয় বায়ুমণ্ডল সবচেয়ে ঘন মণ্ডল, বায়ুমণ্ডলে সবচেয়ে ঘন মণ্ডল, কারণ এখানে আমরা ঝড় বৃষ্টি বাদলা এখানে দেখতে পাই। ঠিক আছে, বৃষ্টি ঝড় এই স্তরে পরিলক্ষিত হয়, এবং এখানে যেহেতু সবচেয়ে বায়ুমণ্ডল এটা নিচু স্তর এবং এটা সবচেয়ে ঘন এবং ভারী স্তর, সেই জন্য এখানে ঝড় বৃষ্টি কিন্তু দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ার খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন হয়, আমি আর লিখছি না, তোমরা সকলেই জানো যে যে বিমানগুলো কোন স্তর দিয়ে চলাফেরা করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আনসার করতে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে কেন, কারণ এখানে হচ্ছে তোমার যে ঝড় বৃষ্টি বাদলা, এখানে বায়ু শান্ত, সেজন্য এখানে ঝড় বৃষ্টি বাদলা হয় না, সেজন্য কিন্তু প্লেনগুলো এই স্তর দিয়ে চলাফেরা করে, তখন কিন্তু আনসার করতে হয় আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এবং এখানে কিন্তু ওজোন স্তরের লেয়ারও কিন্তু দেখা যায়। ওকে, আর মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে, যদি বলে সব থেকে মানে যেখানে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, শীতলতম স্তর। এবং আরও একটা প্রশ্ন এখানে যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে, সেটাও কিন্তু হবে মেসোস্ফিয়ার। আর আয়নোস্ফিয়ারে এখানে এটা হচ্ছে সবথেকে উষ্ণতম স্তর, উষ্ণতম স্তর। এবং এখানেই আমরা এই যে বেতার তরঙ্গ আমাদের যে প্রশ্নটা আছে সেটা দেখতে পাবো, বেতার তরঙ্গ এখানে প্রতিফলিত হয়। আর এক্সোস্ফিয়ারে একটা জিনিস হয়, আমাদের কৃত্রিম উপগ্রহগুলি, কৃত্রিম উপগ্রহগুলি এখানে আবর্তন করে। ঠিক আছে, আবর্তন করে এক্সোস্ফিয়ারে। ক্লিয়ার? এই ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাকে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে আমরা যাবো। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? 24তম, 42তম, 44তম নাকি 61তম? এটা সকলেই জানো, আশা করি সহজ একটা প্রশ্ন। সেটা হচ্ছে আনসার হবে 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। কেন? কারণ এখানে এবং 42তম সংবিধান, এই সালটা ইম্পর্টেন্ট, কত সালে হয়, সালটা কত ছিল, কত সাল, সালটা ছিল 1976। 1976 কিন্তু 42তম সংবিধান সংশোধন হয়, এবং এখানে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট মানে কিছু শব্দ অ্যাড হয়, যেমন ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক। ঠিক আছে, এই শব্দগুলো অ্যাড হয় এখানে। তারপরে এখানে আমরা দেখতে পাবো যে মৌলিক কর্তব্য অ্যাড হয়। ওকে, আরও কিছু ইম্পর্টেন্ট হয়েছিল এই সংবিধান সংশোধনীতে, সেজন্য এই সংবিধান সংশোধনীটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ক্লিয়ার? তো 42তম সংবিধান সংশোধন হবে সঠিক আনসার, যেটা হয়েছিল 1976-এ। আর এই যে 44তম সংবিধান সংশোধনীটা দেখছো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কি হয়েছিল, এই সালটা কত ছিল, 44তমটা ছিল 1978-এ, তাই তো? 44তম সংবিধান সংশোধনটা কত ছিল, 1978-এ। এবং এখানে আমরা জানি সেই সম্পত্তির অধিকারটাকে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এখানে আমরা সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, বাদ দেওয়া হয়, সেটা হয়েছিল 44-এ। দুটো ইম্পর্টেন্ট, দুটো থেকেই প্রশ্ন হয়। আমরা এবার যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন অঙ্গে ত্রুটি থাকলে মানুষের ডায়ালিসিস করতে হয় বা ডায়ালিসিসের প্রয়োজন পড়ে? কোন অঙ্গে মানুষের ত্রুটির জন্য ডায়ালিসিস করা হয়? ডায়ালিসিস কেন করা হয়, ডায়ালিসিস কেন করা হয় বলো তো? ডায়ালিসিস অ্যাকচুয়ালি করা হয় আমাদের শরীরের যে
রক্ত থেকে বর্জ্য পদার্থটাকে বের করে দেওয়ার জন্য, যেমন বর্জ্য পদার্থ বলতে আমরা বলতে পারি সেই ইউরিয়া, ক্রিয়েটিনিন, ঠিক আছে। বর্জ্য পদার্থ বলতে আমরা বলতে পারি ইউরিয়া, ক্রিয়েটিনিন, আরও কিছু হয়, ক্রিয়েটিনিন, ঠিক আছে, টিনিন, ক্রিয়েটিনিন, এইসব বর্জ্য পদার্থ বার করে দেওয়ার জন্য, মানে রক্ত থেকে এইসব পদার্থ বার করে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ডায়ালিসিস প্রয়োজন হয়। তো ডায়ালিসিসের কাজটা কে করে? ডায়ালিসিসের কাজটা করে বৃক্ক বা কিডনি, যেটাকে আমরা বলি। এই বৃক্ক বা কিডনি মানে যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের এটা তো প্রয়োজন যে রক্তকে মানে শুদ্ধ করার প্রয়োজন, তখন কিন্তু ডায়ালিসিসের প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো ডায়ালিসিস করা হয় রক্ত মানে হচ্ছে বর্জ্য অতিরিক্ত, তারপরে হচ্ছে শুধুমাত্র বর্জ্য নয়, অতিরিক্ত পানি জমলে বা অতিরিক্ত জল জমলে দেহে, সেটাও কিন্তু বাইরে বার করে দেওয়ার জন্য ডায়ালিসিসের প্রয়োজন হয়। ক্লিয়ার? তো তাহলে এখানে কোনটা হবে, কোন অঙ্গে ত্রুটি থাকলে মানুষের ডায়ালিসিস প্রয়োজন হয়? অবশ্যই যেটা বললাম, বৃক্ক বা কিডনি, এটা কিন্তু খারাপ হয়ে গেলে মানুষের রক্তের ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিসের মাধ্যমে রক্ত থেকে বর্জ্য পদার্থগুলি বা দেহে জমে থাকা অতিরিক্ত জলটাকে বাইরে বার করে দেওয়া হয়, দিয়ে রক্তটাকে পরিশুদ্ধ করা হয়। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে ই ওয়েস্ট বলতে কী বোঝো? এটা একটা আমাদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন। তোমাদের কম্পিউটার কিন্তু সিলেবাস থেকে আছে, অবশ্যই কম্পিউটার ভালো করে যেতে হবে সকলের। ই ওয়েস্ট বলতে কী বোঝো? ওয়েস্ট মানে তো আমরা জানি বর্জ্য পদার্থ, ঠিক আছে। আর ই ওয়েস্ট বলতে যেটাকে আমরা বলি ইলেকট্রিক বর্জ্য পদার্থ বা ইলেকট্রিক বর্জ্য। তো অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এই প্রশ্নের জন্য, কোশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6, কার্বন ফুটপ্রিন্ট বলতে কী বোঝায়? অ্যাকচুয়ালি কার্বন ফুটপ্রিন্ট কী? কার্বনের পরিমাণ, মানুষের দ্বারা নিঃসৃত CO2 এর পরিমাণ, নাকি মাটিতে কার্বন, নাকি গাছের সংখ্যা? কার্বন ফুটপ্রিন্ট এটা আমাদের কিন্তু এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস থেকে বলতে পারো, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের একটা প্রশ্ন, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের সিলেবাসে মেনশন করে দিয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে পরীক্ষায় করে যেতে হবে, এই ধরনের প্রশ্ন তোমাকে আসবে। তো অ্যাকচুয়ালি কার্বন ফুটপ্রিন্ট বলতে আমরা কী বুঝি বলো তো? অ্যাকচুয়ালি মানুষের কোনো কাজকর্ম বা জীবনযাপন বা কার্যকলাপের ফলে পরিবেশের মোট কার্বন ডাই অক্সাইড যে মানে নির্গত হয়, অর্থাৎ মানুষের দ্বারা পরিবেশে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। কীভাবে? যেমন তুমি গাড়ি চালাচ্ছ, তাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তুমি বিদ্যুৎ ব্যবহার করছো, ফ্রিজ ব্যবহার করছো, ঠিক আছে। তারপর রান্নার গ্যাসের মাধ্যমে, কারখানার মাধ্যমে, এই যে মানুষের দ্বারাই বাতাসে CO2 পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটাকেই বলা হয় কার্বন ফুটপ্রিন্ট। সুতরাং অপশান বি হয়ে যাবে, মানুষের দ্বারা নিঃসৃত CO2 এর পরিমাণ, সেটাকে বলা হয় কার্বন ফুটপ্রিন্ট। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। গৃহস্থলী হিংসা থেকে নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আইন প্রণীত হয়েছে। গৃহস্থলী হিংসা থেকে নারীদের সুরক্ষা দেওয়ার জন্য কোন আইন প্রণীত হয়েছে? ভারতীয় দণ্ডবিধি, নাকি ডাউরি প্রভিশন অ্যাক্ট, নাকি প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2005-এ একটা অ্যাক্ট আসে 2005-এ, যে এই যে মেয়েদের গৃহস্থলী হিংসা থেকে সুরক্ষা দেওয়ার জন্য, সেটাই অ্যাকচুয়ালি এখানে সঠিক আনসার। এই যে এখানে আসে দেখো 2005, প্রোটেকশন ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার ফর দ্য কোশ্চেন নাম্বার 7। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এখানে ভাষা না থাকে, তোমার এরকমও থাকতে পারে, হ্যাঁ, কোনো ব্যাপার না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি? HTML, পাইথন, MS ওয়ার্ড, নাকি উইন্ডোজ? এই HTML এর ফুল ফর্ম আসে কিন্তু। HTML ফুল ফর্ম কী বলো তো? HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট, এর ফুল ফর্মটা কিন্তু আসে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড তারপরে আছে পাইথন, MS ওয়ার্ড, উইন্ডোজ। MS ওয়ার্ড হচ্ছে আমরা জানি, MS ওয়ার্ড হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, আমরা সকলে ইউজ করি। এই যে তোমরা ক্লাসটা দেখছো, এটা MS ওয়ার্ডে মানে প্রেজেন্টেশনটা বানানো, ঠিক আছে। তো এটা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার MS ওয়ার্ড। ওকে, আর উইন্ডোজটা তো জানো, প্রেজেন্টেশন সফটওয়্যার। আর উইন্ডোজ এটা হচ্ছে আমাদের একটা কি অপারেটিং সিস্টেম বা OS আমরা যেটাকে বলি, ঠিক আছে। উইন্ডোজ যেমন লিনাক্স, ডজ, ওকে, এগুলো সব আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম। আমাদের ফোনেও আছে অনেকগুলো অপারেটিং সিস্টেম। তো এখানে আমাকে বলেছে নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা
এটা হবে সঠিক আনসার অপশান বি পাইথন। পাইথন হচ্ছে একটা কি পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা বলি, এবং এই পাইথন আমরা কোথায় কোথায় ইউজ করি বলো তো? পাইথনের ইউজ আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখব, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট। তারপরে কি আমরা বলতে পারি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি মেশিন লার্নিং, ওকে, মেশিন লার্নিং। এআই এর ক্ষেত্রে আমরা কিন্তু এই ডজের এই মানে পাইথন যে একটা আমি বললাম এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই পাইথন এই কাজে কিন্তু ব্যবহার হয় ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা পাইথন ইউজ করি। আরও কিছু যদি বলা হয় যে আরও কিছু এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী এক্সাম্পল হতে পারে, জাভা সকলে জানো, হ্যাঁ, জাভা, ওকে। তারপরে C++, ওকে, এগুলো হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, কিন্তু পাইথনটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় আছে? ভিডিওটি যারা দেখছো অবশ্যই আমি তাদের কাছে চাইবো একটা লাইক করে যেও, কারণ তোমরা একটা লাইক করলে তো তোমাদের কিছুই যায় আসবে না, বাট আমার ক্ষেত্রে ভালো লাগবে, আমি বুঝবো যে তোমাদের ভিডিওটি পছন্দ হচ্ছে, আমি চেষ্টা করবো আরও তাড়াতাড়ি ভিডিও আনার, ভালোভাবে আরও ভিডিও তৈরি করার জন্য, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ কেন্দ্র আছে? হলদিয়া, গার্ডেন রিচ, কলকাতা নাকি ডায়মন্ড হারবার, মেদিনীপুর? কোথায় হবে সঠিক আনসার কী হবে? আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হয় যে ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? যদি বলা হয় ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্র কী হবে? এটাও একটা প্রশ্ন হতে পারে, জাহাজ নির্মাণ কেন্দ্র কী হবে? তখন আমরা আনসার কী করব? তখন কিন্তু আমরা আনসার করব কোচিন শিপইয়ার্ড, ঠিক আছে, কোচিন শিপইয়ার্ড, এটা কিন্তু আনসার হবে। যদি বলা হয় ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্র কোচিন শিপইয়ার্ড, যেটা তৈরি হয়েছিল বা স্ট্যাবলিশমেন্ট আমরা যদি বলি কত, 1972-তে হয়েছিল, ঠিক আছে। এখানে কি, এখানে অ্যাকচুয়ালি এটা জাহাজ, নতুন নতুন জাহাজ নির্মাণ কেন্দ্র, নতুন নতুন জাহাজ তৈরি হয়, সঙ্গে এখানে কিন্তু জাহাজের মানে রিপেয়ারও কিন্তু করা হয়, এটাই সবচেয়ে বড়। এবং এখানে অ্যাকচুয়ালি যে আমাদের যে বড় বড় বাণিজ্যিক জাহাজ, তারপরে এই যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, সব কিন্তু এই কোচিন শিপইয়ার্ডে কিন্তু তৈরি হয়, এবং এটাই সেজন্য সবচেয়ে বড় হচ্ছে ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র, ঠিক আছে। কোচিন শিপইয়ার্ড নামটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আর এখানে বলেছে পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কেন্দ্র সেটা হচ্ছে গার্ডেন রিচ, কলকাতা, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন নাম্বার 10, নিচের কোনটি লিঙ্গ নিরপেক্ষ জেন্ডার নিউট্রাল শব্দ? জেন্ডার অ্যাওয়ারনেসের একটা প্রশ্ন, বলো কোনটা হচ্ছে লিঙ্গ নিরপেক্ষ? পুলিশম্যান, চেয়ারম্যান, ফায়ার ফাইটার, আর হচ্ছে ওয়েট্রেস। পুলিশম্যান এটা কি বলো তো? এটা হচ্ছে আমরা বুঝতে পারছি এটা মেল, ঠিক আছে, এটা হচ্ছে মেল, মানে এর ফিমেল হয়, মানে এটা হচ্ছে জেন্ডার নিউট্রাল হচ্ছে না বা লিঙ্গ নিরপেক্ষ হচ্ছে না। পুলিশম্যান এটা হচ্ছে মেল, ফিমেলটা কি হয়? ফিমেলটা হয় কি পুলিশ ওম্যান, ঠিক আছে, পুলিশ ওম্যান, আমি আর পুরোটা লিখলাম না, পুলিশ ওম্যান হয়। চেয়ারম্যানের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে মেল, ফিমেলটা কি হয়? ফিমেলটা কি হয়? চেয়ারম্যান, ঠিক আছে, চেয়ারম্যান হয়। আর ওয়েটার, এটা ওয়েট্রেস, এটা কি, এটা হচ্ছে ফিমেল, তাহলে এর মেলটা কি হবে? মেলটা হবে ওয়েটার, সকলেই জানো, ওকে। আচ্ছা, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে ফায়ার ফাইটার, এর কিন্তু কোনো রকম মেল ফিমেল হয় না, ঠিক আছে, এটা হচ্ছে একদম জেন্ডার নিউট্রাল বা লিঙ্গ নিরপেক্ষ, তো এটাই হবে সঠিক আনসার অপশান সি। পুলিশম্যানের ক্ষেত্রে পুলিশ ওম্যান হতে পারে, ঠিক আছে, চেয়ারম্যানের ক্ষেত্রে চেয়ার ওম্যান হতে পারে, আর ওয়েটারের ওয়েট্রেস হয়, কিন্তু ফায়ার ফাইটারের কিন্তু এরকম হয় না, তো এটাই হচ্ছে জেন্ডার নিরপেক্ষ, ক্লিয়ার? তো এটাই হবে সঠিক আনসার অপশান সি। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে এনইপি 2020 অনুযায়ী 2025 সালের মধ্যে কত শতাংশ শিক্ষার্থীকে ভোকেশনাল শিক্ষার আওতায় আনার লক্ষ্য? কত শতাংশ শিক্ষার্থীকে
ভোকেশনাল শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবে 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 25%, 30%, 40% নাকি 50%। তো এখানে আমাদের সঠিক আনসার হবে 40% কিন্তু লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর এই যে এনইপি যদি 2020 কথা বলি, এনইপি 2020 যে নতুন আমাদের আগে যেমন ছিল 10+2, এর নতুন ফর্মটা কি হয়েছিল আমরা দেখেছি 5+3+3+4, তাই তো 5 আর 3 8, 8 আর 3 11, 8 আর 4 15, এটা কিন্তু নতুন এনইপি অনুযায়ী নতুন স্ট্রাকচার। আগে স্ট্রাকচার ছিল 10+2, এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এই স্ট্রাকচারের আবার প্রত্যেকটার আলাদা আলাদা ভাগ আছে, এটা যেমন প্রাথমিক স্তর বলা হয়, এইভাবে কিন্তু ভাগ আছে। তো যাই হোক, আমরা সেখানে আলোচনা করছি না, আমরা এখানে দেখব যে এনইপি 2020 সালের মধ্যে কত শতাংশ শিক্ষার্থীকে ভোকেশনাল শিক্ষার আওতায় আনার লক্ষ্যমাত্রা মানে নির্দিষ্ট করা হয়েছিল, সেটা হচ্ছে 40%, অপশান সি। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক কোন মশা? ম্যালেরিয়া রোগটা ঘটে কোন মশার দ্বারা? বলো, পুরুষ অ্যানোফিলিক্স, স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী এডিস নাকি স্ত্রী কিউলেক্স? কোনটা হবে এখানে সঠিক আনসার? কী হবে? এডিস মশার থেকে কয়েকটি ইম্পর্ট্যান্ট রোগ ছড়ায়, সেই রোগগুলো একটুখানি বলে দিই। এডিস মশার থেকে ইম্পর্ট্যান্ট কিছু রোগ ছড়ায় যেগুলো পরীক্ষাতে আসে, যেমন তোমরা নাম শুনেছো ডেঙ্গু, তাই তো? ডেঙ্গু এটা এডিস মশার থেকে ছড়ায়। তোমরা নাম শুনেছো চিকেনগুনিয়া, এটাও এই এডিস মশা থেকে ছড়ায়। তোমরা নাম শুনেছো পিত জ্বর, এটাও কিন্তু এডিস মশা থেকেই ছড়ায়, স্ত্রী এডিস মশা থেকে কিন্তু এই রোগগুলো ছড়ায়, ঠিক আছে। চিকেনগুনিয়া বা ডেঙ্গু, পিত জ্বর এইগুলো কিন্তু স্ত্রী এই মশা থেকেই ছড়ায়। আচ্ছা, এই যে কিউলেক্স মশা দেখতে পাচ্ছ, কিউলেক্স মশা এখান থেকে একটা রোগ ছড়ায়, যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, কী বলো তো? এনকেফেলাইটিস, নাম শুনেছো? এনকেফেলাইটিস এটাও কিন্তু এই কিউলেক্স মশা থেকে ছড়ায়। আর এখানে ম্যালেরিয়ারও পুরুষ মশা থেকে, পুরুষ তো মানে হয় না, তোমরা জানো পুরুষ মশা থেকে কোনো রোগ ছড়ায় না। তো এখানে ম্যালেরিয়া রোগের বাহক মশা কোনটি? সেটা হবে স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশান বি হবে সঠিক আনসার, ঠিক আছে। ম্যালেরিয়া রোগের বাহক স্ত্রী অ্যানোফিলিস। আর এডিস থেকে ডেঙ্গু, চিকেনগুনিয়া, পিত জ্বর এইগুলো কিন্তু হয়ে থাকে, কিউলেক্স থেকে এনকেফেলাইটিস কিন্তু হয়ে থাকে। তাহলে এই যে ডেঙ্গু, চিকেনগুনিয়া, পিত জ্বর এগুলো ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস, মানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নাকি ভাইরাস ঘটিত রোগ, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। ক্লিয়ার? এবং এরা সবাই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ। ক্লিয়ার? এনকেফেলাইটিস এটাও কিন্তু ভাইরাস ঘটিত। চলো, সঠিক আনসার এখানে অপশান বি। আমরা যাবো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যাবিনেট মিশন বা ক্যাবিনেট প্ল্যান কোন সালে ভারতে প্রেরিত হয়? ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে, এটা হচ্ছে প্রশ্ন। তো ক্যাবিনেট মিশন সম্পর্কে আমরা জানি, ইতিহাস পড়তে গিয়ে আমরা অনেকেই জেনেছি ক্যাবিনেট মিশন সম্পর্কে। এখানে 3জন সদস্যের নাম, এই ক্যাবিনেট মিশন 3জন সদস্য আসেন, অর্থাৎ ভারতে আসেন। তো 3জন সদস্যের নামটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এখানে প্রথম যার নামটা মনে রাখতে হবে প্যাথিক লরেন্স, নামটা শুনেছো নিশ্চয়ই, প্যাথিক লরেন্স। দ্বিতীয় কে ছিল 3জনের মধ্যে? দ্বিতীয় ছিল স্ট্যাফোর্ড ক্রিপস, ঠিক আছে। তৃতীয় ছিল এভি আলেকজান্ডার। এই 3জনের নামটা মনে রাখতে হবে। এদের মধ্যে এই যে ক্যাবিনেট মিশনের প্রধানের কথা যদি বলে, তিনি ছিলেন প্যাথিক লরেন্স, এটা থেকে প্রশ্ন আসে। এই 3জন সদস্য ছিলেন এবং এদের মধ্যে হেড ছিলেন যে
প্যাথিক লরেন্স, ঠিক আছে, এনার নামটা ইম্পর্টেন্ট। এবং এটা কত 1946-এ, সঠিক অ্যান্সার হবে অপশান বি, ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946-এ। তিনজনের নাম কিন্তু এখানে মনে রাখতেই হবে। এই ক্যাবিনেট মিশনে তিনজন ছিল, তিনজনের মধ্যে এদের মধ্যে প্রধান ছিল বা হেড ছিল, সে হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। প্রশ্ন নম্বর 14, ভারতের কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়? মুম্বাই, কলকাতা, চেন্নাই নাকি পুনে? এই প্রশ্নটা খুব সম্ভবত আমি এর আগেও কোনো একটা ভিডিওতে করিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ছে। তো প্রথমে বলি এই ডেট্রয়েট শহরটা কোথায়। ডেট্রয়েট এটা ইউএসএতে আছে, ঠিক আছে, এটা ইউএসএতে আছে। ডেট্রয়েট ইউএসএর একটা শহর। এবং এই ডেট্রয়েট শহর কিসের জন্য বিখ্যাত বলো তো? এখানে গাড়ি গাড়ি উৎপাদনের জন্য বিখ্যাত এটা, ঠিক আছে, গাড়ি উৎপাদনের জন্য বিখ্যাত, বিশেষ করে 4 চাকা জাতীয় গাড়ি উৎপাদনের জন্য এই শহরটা খুবই বিখ্যাত। ঠিক তেমনই আমাদের চেন্নাইতে এরকম গাড়ি উৎপাদনের জন্য খুব বিখ্যাত চেন্নাই শহরটি, সেজন্যই এই চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়, ঠিক আছে। এবং এখানে বিশেষ করে যেসব ইম্পর্টেন্ট গাড়ির যে কোম্পানিগুলো আছে আমাদের চেন্নাইতে, যেমন ফোর্ড, ঠিক আছে, এই যে ফোর্ড, হুন্ডাই, তারপরে আমরা বলতে পারি বিএমডাব্লিউ, ঠিক আছে, নিসান, এসবগুলো সব কিন্তু এই জায়গাটায় মোটামুটি অবস্থিত। এবং এখানে শুধুমাত্র গাড়ি উৎপাদন নয়, যে বিভিন্ন অটো পার্টস, ঠিক আছে, টায়ার্স, তারপরে ইঞ্জিন, সব কিন্তু এখানে তৈরি হয় এবং এই জায়গা থেকে প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানিও কিন্তু করা হয়। সেই জন্য এই শহরটাকে বলা হয় ডেট্রয়েট অফ ইন্ডিয়া। আনসার হবে চেন্নাই। নেক্সট হচ্ছে ভারতের সংবিধান কবে পুরোপুরি কার্যকর হয়? একটা হয় গৃহীত, যদি বলে গৃহীত, আর একটা হয় কার্যকর, ঠিক আছে, গৃহীত আর কার্যকর। যদি বলা হয় গৃহীত তাহলে হবে 26 নভেম্বর 1949, কার্যকর বলে 26 জানুয়ারি, যেটা আমরা পার করলাম কিছুদিন আগে, 1950, ঠিক আছে। আর এই যেদিন গৃহীত হয় এই দিনটাকে বলা হয় কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস, এই দিনটাকে বলা হয়। আর যেদিন কার্যকর করা হয় এই দিনটাকে কি বলা হয় বলো তো? ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। এই দুটো একটু মনে রাখতে হবে সঙ্গে। তাহলে এখানে কার্যকরের কথা বলা হয়েছে, পুরোপুরি কার্যকর 26 জানুয়ারি 1950 হবে সঠিক আনসার অপশান সি। এই হয়ে গেল মোটামুটি আমাদের জিকে থেকে 15টা প্রশ্ন। এবার আমরা যাচ্ছি ইংলিশের পোর্শানে, যেটা তোমাদের গ্রুপ সিতে কাজে লাগবে, ঠিক আছে। গ্রুপ সিতে তোমাদের কিন্তু এই যে ভোক্যাব পোর্শনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভোক্যাব থেকে অনেক প্রশ্ন তোমাদের থাকবে। ভোক্যাবের মধ্যে অনেক কিছুই আসে, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, প্রোভার্ব, ইডিয়াম, সবগুলো কিন্তু এর মধ্যে আসবে। তো ভোক্যাবটা ভালো করে করতে হবে। এখানে প্রথমেই প্রশ্ন আছে একটা ভোক্যাব থেকে, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রাগাইল বা ফ্রাজাইল, তুমি বলতে পারো। কী হবে? টাফ, স্ট্রং, ডেলিকেট নাকি ডিউরেবল? ফ্রাজাইল বা ফ্রাগাইল মানে কি বলতো? মানে হচ্ছে যেটা খুব সহজে ভেঙে যায়, যেটা আমরা বলতে পারি ভঙ্গুর যে জিনিসটা, সেটাকে আমরা বলি ফ্রাজাইল। তাহলে সে টাফ তো হচ্ছে না, স্ট্রংও হচ্ছে না, এই দুটো আমরা কি বলতে পারি? এর অ্যান্টোনিম বলতে পারি, ঠিক আছে। ডেলিকেট নাকি ডিউরেবল? ডিউরেবল মানে হচ্ছে টেকসই, বা এই যে দেখো টাফ, স্ট্রং, ডিউরেবল, এগুলো সব আমরা এর যদি এখানে অ্যান্টোনিম বলতো তাহলে আনসারটা নিতে পারতাম। বাট এখানে আমাকে বলেছে সিনোনিম হবে ডেলিকেট, ঠিক আছে। ডেলিকেটও মানে যেটা খুব সহজে নরম, যেটা সহজে ভেঙে যায়। আর ফ্রাজাইল মানেও তাই। অপশান সি হবে সঠিক আনসার এটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে ইট ড্যাশ রেইনিং সিন্স মর্নিং। এটা একটা টেন্স রিলেটেড প্রশ্ন আমি বলবো, বা আমরা এই ক্ষেত্রে তোমার এই জায়গাটাও আমি এখানে করে দিতে পারতাম, মানে আন্ডারলাইন করে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে পারতাম, ঠিক আছে। যাই হোক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্ন সব এক্সামগুলোতে আসে। এখানে তোমরা জানো যে সঠিক অ্যান্সার কী হবে বলো তো? এখানে দেখো, কোনো কাজ যদি পাস্টে শুরু হয়েছে, ঠিক আছে, কোনো কাজ পাস্টে শুরু হয়েছে কিন্তু সেই কাজটা এখনও কন্টিনিউ আছে, মানে চলছে, সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি? সেই ক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? সেখানে
আমরা জানি হ্যাজ বিন বা হ্যাভ বিন ইউজ হয়, তাই তো স্ট্রাকচারে আসে, তোমরা জানো। তো এখানে হবে হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আর এখানে এই যে সিন্স না হলে ফর কোনটা হবে, এটা নিয়েও একটা প্রশ্ন হয়। তো এখানে কিন্তু সিন্স হবে, কারণ একদম এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে, মর্নিং হচ্ছে এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, আর এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম বলে দিলে আমরা সেখানে সিন্স ইউজ করি। আর ফরের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ডিউরেশন অফ টাইম। এটা আমি তোমাদের অনেকবার বলেছি, ঠিক আছে। ডিউরেশন অফ টাইম বোঝালে আমরা তখন ফর ইউজ করি। যাই হোক, আমাদের প্রশ্ন সেটা এই জায়গা থেকে নয়, আমাদের প্রশ্ন এখান থেকে ছিল টেন্স থেকে। তো এটা ইট হ্যাজ বিন হবে, ঠিক আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাকে করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে হি ইজ ড্যাশ আ বলেই তো দিলাম, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অপশান এ হবে। কারণ আমরা জানি যে ভাওয়েলের আগে আমরা অ্যান ইউজ করি, কিন্তু যখন এই ইউ এর মতোই উচ্চারণ হয়, যখন ইউ এর মতো উচ্চারণ হয়, তখন আমরা তার সঙ্গে কি ইউজ করি, আমরা তখন তার সঙ্গে এ ইউজ করি। এখানে দেখে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, কিন্তু এই ইউ যখন আ এর মতো উচ্চারণ হবে, আ বা অ এর মতো উচ্চারণ হবে, তখন আমরা এর সঙ্গে অ্যান ইউজ করি। যেমন আমব্রেলা, এর সঙ্গে আমরা কি ইউজ করবো, এর সঙ্গে আমরা অ্যান ইউজ করবো। ইউ এখানে আ এর মতো উচ্চারণ করছে, ঠিক আছে। তো সাউন্ডের জন্য কিন্তু আমরা এখানে এ ইউজ করব, কিন্তু আমব্রেলার ক্ষেত্রে আবার সেটাও তো ইউ দিয়ে শুরু, তার আগে অ্যান ইউজ করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য মার্ডার অফ আ কিং। এটা একটা ওয়ান ওয়ার্ডের প্রশ্ন, ওয়ান ওয়ার্ড থেকে একটা প্রশ্ন আছে, মানে দ্য মার্ডার অফ আ কিং, একজন রাজাকে হত্যা করাকে কি বলা হয়, হোমিসাইড, রেজিসাইড, প্যাট্রিসাইড নাকি ফ্র্যাট্রিসাইড। হোমিসাইড মানে হচ্ছে টু কিল আ ম্যান, ঠিক আছে। প্যাট্রিসাইড মানে হচ্ছে টু কিল আ ফাদার। ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে টু কিল এ ব্রাদার, ঠিক আছে। তাহলে আমাদের মার্ডার কিং কি হবে, মার্ডারকে হত্যা করাকে কি হবে, রেজিসাইড, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, রেজিসাইড। এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে, ওই জন্য আমি কিন্তু বারবার বলে দিচ্ছি তোমাকে, এটা না দিয়ে মার্ডার অফ আ কিং না দিয়ে দিলে মার্ডার অফ আ ফাদার বা মার্ডার অফ আ ব্রাদার, মাদার অফ আ মাদার, তখন কি হবে, ঠিক আছে। এগুলো কিন্তু করে যেতে হবে, আমি ওই জন্য বলে দিচ্ছি, এগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আ হার্ড নাট টু ক্র্যাক মিনস, এটা একটা ইডিয়াম, কমন একটা ইডিয়াম। বলো, তোমার কাছে একটা বাদাম আছে, তুমি মানে বাদামটা তুমি ফাটিয়ে বা ভেঙে খাবে, সেই বাদামটা তোমাকে খেতে গেলে উপরের যে একটা শেল থাকে, উপরে যে একটা শেল থাকে বা শক্ত আবরণ থাকে, সেটাকে তোমাকে তো আগে ভাঙতে হবে, তারপরে তো তুমি সেই বাদামটা পাবে, তাই না। তাই এখানে বলছে এ হার্ড নাট টু ক্র্যাক মিনস হচ্ছে টু ব্রেক সামথিং উইথ এ হ্যামার, না। এ স্ট্রং পারসন, না। আর ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, এটাই হবে সঠিক অ্যান্সার। আর ভেরি টেস্টি নাট, না। মানে কোনো একটা, তুমি যে বাদামটা খেতে গিয়ে উপরে যে শেলটাকে আগে ভাঙবে, মানে তুমি কি একটা ডিফিকাল্ট প্রবলেমটাকে সলভ করছো আগে, তারপরে গিয়ে তুমি সেখান থেকে রেজাল্ট পাচ্ছ বা বাদাম পাচ্ছ। ক্লিয়ার? তাই এটা হবে সঠিক আনসার, অপশান বি। হার্ড নাট টু ক্র্যাক মিনস ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, ইডিয়ামের একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে আই উড রাদার ডাই দ্যান বেগ, টু বেগিং নাকি বেগড, কোনটা হবে সঠিক আনসার। আই উড রাদার ডাই দ্যান, র্যাদার দ্যানের সঙ্গে আমরা বেস ফর্ম ভার্বের বেস ফর্ম ইউজ করি, বা আমরা সেখানে V1, ঠিক আছে, V1 V2 অ্যান্ড V3 হয়, তোমরা জানো আমরা সেখানে V1 ইউজ করি। তো এখানে V1 কোথায় আছে, V1 আছে এই যে সিম্পল V1, বা বেস ফর্ম আছে বেগ। আই উড রাদার ডাই দ্যান বেগ, ঠিক আছে। রাদার দ্যানের সঙ্গে আমরা V1 ইউজ করি, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে একটা তোমাদের আমি হোমওয়ার্কও দেবো, তোমরা কিন্তু কমেন্ট করবে সকলে সেটার আনসার কী হবে। তো নেক্সট হচ্ছে আমাদের এটা কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন ছিল, কারেক্ট স্পেলিং, এটা হোমওয়ার্ক দেবো না, আমি একটা অন্য কোনো একটা দেবো, এটা একটুখানি তোমাদের অনেকে টাফ মনে হতে পারে, অনেকে হয়তো দেখো নি এই ওয়ার্ডটা। তো যাই হোক, এখানে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক মানে বানান কোথায় আছে বলো। কোশ্চেনারি, অপশান মানে ওয়ার্ডটা হবে কোশ্চেনারি মানে কি বলে, তো কোশ্চেনারি মানে যেটাকে আমরা বলি প্রশ্নাবলী, ঠিক আছে।
প্রশ্নাবলী, সেটাকেই হচ্ছে কোশ্চেনারি। তো কী হবে সঠিক অ্যান্সার? আমি এই ক্ষেত্রে তোমাদের একটা নিয়ম বলেছি, বা আমি আমার মতো করে বলেছি যে তোমরা এই ক্ষেত্রে যদি ওয়ার্ডটা দেখতে পারো এবং যদি তুমি সেই ওয়ার্ডের বানানটা জানো, তুমি আগে লিখে নাও না এক জায়গায়। না হলে তুমি এখানে দেখলে না, তোমার জানা ওয়ার্ডও কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে সামান্য সামান্য চেঞ্জ থাকবে, আয়ের জায়গায় ই, এর জায়গায় এ, ঠিক আছে, এরকম সামান্য চেঞ্জ থাকবে, তুমি দেখবে জানলেও ভুলে যাবে। তো আমি যদি এই ওয়ার্ডটা আমি জানি, আমি বানানটাকে লিখে নেব। আমি জানি এর বানানটা হচ্ছে QUESTION, এবং এনটা ডবল হয় কোশ্চেনারির ক্ষেত্রে, তারপরে হচ্ছে AIRE, এইটা হচ্ছে সঠিক বানান। এবার সেটা কোথায় আছে দেখি, QUES, এসটা তো হবে, নেই এখানে এস। QUESTION AIRE হবে, এখানে একটা আই হওয়ার কথা ছিল, AIRE, তো এটা হচ্ছে না। QUESTION, এন ডবল হবে, এটা হচ্ছে না। আমি আনসার পেয়ে গেলাম অপশান এ, QUESTIONN দেখো এখানে তাই আছে, NAIRE, তো অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা যাব, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু ড্যাশ দ্য নিউ ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, এটা একটা ফ্রেজাল ভার্ব। এটার আনসার তোমরা সকলে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এই দাগ নাম্বার দিয়ে এটার আনসার সকলে করবে। কোনটা হবে সঠিক আনসার? 23-এর আনসার কী হবে এটা আমি তোমাদের কাছে জানতে চাইলাম, কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে আমরা যাব ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপটিমিস্টিক। সহজে একটা প্রশ্ন, অপটিমিস্টিক মানে আশাবাদী, তাই তো, আশাবাদী, যারা আশা করে থাকে বা কোনো কিছু অপটিমিস্টিক সাইডটা বা আশার দিকটা দেখে, তাদেরকে আমরা কি বলবো? অ্যান্টোনিম বলেছে কিন্তু, ঠিক আছে, মানে বিপরীত শব্দ। হোপফুল হচ্ছে সিনোনিম, হচ্ছে না। পেসিমিস্টিক, অপটিমিস্টিক মানে আশাবাদী, পেসিমিস্টিক মানে হচ্ছে নৈরাশাবাদী, ঠিক আছে, নৈরাশাবাদী, মানে এটাই হবে সঠিক অ্যান্সার অপশান বি। কেয়ারফুল অ্যান্ড পজিটিভ হবে না। 24-এর আনসার হবে অপশান বি। এবার আমরা যাব নেক্সট কোশ্চেন। তার আগে বলবো, ভিডিওটি যারা দেখছো, এখনও দেখছো, অবশ্যই একটা লাইক করে যেও। যাওয়ার আগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে, মার্চ মাসের 1 মার্চ এবং হচ্ছে তারপরে 8 মার্চ পরীক্ষা আছে দুটো। তো তোমরা পরীক্ষা পর্যন্ত ভালো করে প্রিপারেশান নাও। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসবে, ভালোভাবে দেখো, বোঝো, দরকার হলে নোট করো, ঠিক আছে। চলো, যাওয়ার আগে একটা লাইক করে যাবে। নেক্সট হচ্ছে আমাদের, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট হচ্ছে দ্য ট্রাভেলার স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। এখানে আমি যদি আর একটা সেন্টেন্স লিখি, দ্য ট্রাভেলার স্যাট ড্যাশ দ্য ট্রি, কী হবে সঠিক আনসার? এখানে আমি অপশান দিলাম আন্ডার, ইন, সি হচ্ছে বিলো, মানে যেগুলোই আছে সেইগুলোই দিচ্ছি, অ্যান্ড ডি হচ্ছে বিনিথ। কী হবে সঠিক আনসার? দুটোর মধ্যে তফাৎ থাকি, দুটোর মধ্যে দেখো এখানে দ্য শেড অফ দ্য ট্রি আছে, আর এখানে আমি হচ্ছে এই দ্য শেডটাকে এখানে তুলে দিয়েছি, এখানে আমি দ্য শেডটাকে দিইনি, এটাই হচ্ছে তফাৎ। বাকি আনসার, বাকি লাইন অপশান সবই সেম। এবার বলো আনসার কী হবে? দুটোর আনসার কিন্তু এবার দু রকম হবে, ঠিক আছে। যখন এই যে শেড অফ দ্য ট্রি বলবে, শেডের কথাটা যখন আসবে তখন আমাকে ইন বসাতে হবে, ঠিক আছে। যখন শেডটা থাকবে না, শুধুমাত্র গাছের কথা বললে, তখন আমাকে আনসারটা হবে আন্ডার। কেন বলো তো? দেখো, এটা কিন্তু একটা আমি বলতে পারি কমন, একদম মানে তোমাকে ধোকা খাওয়ানোর একটা কমন টেকনিক কিন্তু এক্সামিনারের, ঠিক আছে। এইভাবে তোমাকে কিন্তু ধোকা খাওয়ায় পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন, ক্লিয়ার। কমন ট্র্যাপ আমরা বলতে পারি, ইটস আ কমন ট্র্যাপ, ওকে। তো দ্য ট্রাভেলার স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি, শেড মানে ছায়া, ঠিক আছে। শেড মানে আমরা সেই গাছের একটা ছায়া পড়ছে, তুমি একটা গাছ দেখতে পাচ্ছ, গাছের ছায়া পড়ছে, তো সেক্ষেত্রে তুমি আন্ডার আনসার করতে পারো না। তুমি ছায়ার, আন্ডার মানে কি নিচে, তুমি ছায়ার নিচে বসতে পারো না, তুমি ছায়ার মধ্যে বসতে পারো, সেই জন্য আমরা এখানে ইন বসাবো। তুমি গাছের যে ছায়া পড়ছে সেই ছায়ার মধ্যে বসেছো, ঠিক আছে, গাছের ছায়ার আন্ডার নয়, ঠিক আছে, আন্ডার মানে নিচে বোঝায়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাকে ইন বসাতে হবে, তুমি গাছের ছায়ার মধ্যে বসেছো, কিন্তু তুমি যখন একটা গাছের নিচে বসছো, দ্য ট্রাভেলার স্যাট, ট্রাভেলারটা বসেছিল আন্ডার দ্য ট্রি, সে একটা গাছের নিচে বসেছিল, সেই ক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব। বোঝা গেল? এক্ষেত্রে আমাকে আনসার হবে অপশান এ, আর এখানে আমাকে আনসার অপশান বি সঠিক আনসার।
ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি, ভালো লেগেছে আশা করছি ক্লাসটা। তো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো করে প্রিপারেশান নাও, আর অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যাও, ঠিক আছে? এখানে শেষ করলাম আজকের সেশন।